আজকে হচ্ছে খুবই বিশেষ একটা দিন আমার জন্য। আজকে দুপুরে আমি জানতে পারলাম যে আমি প্রেগন্যান্ট। আর এখন বাজে হচ্ছে রাত 12টা এবং আমি ক্যামেরাটা অন করেছি কারণ হচ্ছে আমাদের সাথে যেহেতু বাংলাদেশের টাইমিংয়ের একটা ডিফারেন্স আছে, তো আমি আমার বাসার সবাইকে এখন জানাবো। অস্ট্রেলিয়াতে আমার বোন থাকে, বাংলাদেশে আমার মা থাকে, তো এক সবাইকে একসাথে পাওয়ার জন্য আসলে এই টাইমটা, তো দুপুর থেকে এই পর্যন্ত সময়টা যে আমি কিভাবে কাটালাম মানে আমার মনে হচ্ছিলো এক্ষুনি বলে দিই, কিন্তু আমি আসলে সবাইকে একসাথে বলতে চাচ্ছিলাম। তো খুবই নার্ভাস লাগছে, খুবই এক্সাইটেড লাগছে যে সবার অনুভূতি কেমন হবে। আই এম শিওর সবাই অসম্ভব হ্যাপি হবে। আমি নিজেও আমার অনুভূতিটা ঠিক বোঝাতে পারবো না যখন আমি ফার্স্ট বাসায় টেস্ট করে জানলাম। তো আমি শিওর যে আসলে আমি যে অনুভূতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এই অনুভূতির মধ্যে দিয়ে সবাই যায়, কম বেশি সব মেয়েরা। আজকে যে ভিডিওটা করছি আমি নিজেও জানি না এটা আমি কখন আপলোড করবো কিনা, কিন্তু আসলে আমি আমার এই পুরো জার্নিটা আমার নিজের জন্য হলেও ক্যাপচার করে রাখতে চাই, যদি কখনো আমার দেখতে ইচ্ছা হয়, সো দ্যাট আমি আমার পুরনো দিনগুলোতে ফিরে যেতে পারি। ওকে গাইজ, তো এখন খুবই নার্ভাস, আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে, অ্যান্ড আই এম সো হ্যাপি। আমি আমার শাশুড়িকে জানানোর জন্য একটা ছোট্ট চিঠি লিখেছি তাকে, তো আমি তাকে চিঠিটা পড়ে শোনাবো। আই জাস্ট হোপ সে বুঝতে পারে যে চিঠিটা তাকে কে লিখেছে। চিঠি তো আমি লিখেছি, কিন্তু যেভাবে লিখেছি আই উইশ যে সে বুঝতে পারে যে আসলে চিঠিটা কী নিয়ে বা কে লিখেছে, এরকম আর কি। তো এখন আমি চিঠিটা আমার শাশুড়িকে পড়ে শোনাবো। তো আমি এখন ফোন দিচ্ছি। হ্যাঁ মামুনি, তোমাকে আমরা খুঁজতেছিলাম। ভালো আছো? সুইট লাগতেছে। আমাদের এখন অনেক রাত। শোনো, তোমার জন্য খুব ইন্টারেস্টিং একটা নিউজ আছে, এই কারণে আমরা এত রাতে তোমাকে আয়োজন করে ফোন দিছি। তোমার নামে আমাদের কাছে একটা চিঠি আসছে, বুঝছো? তো আমরা তো খুবই অবাক, কারণ আমাদের অ্যাড্রেস কি করে জানলো, এই তোমার নামে এখানে কিভাবে চিঠি, জানেই তো না কেউ, না আমাদের বাসার অ্যাড্রেস বা এরকম একটা চিঠি আসছে। তো চিঠিটা পড়ে আমরা এত মজা পাইছি, তো ভাবলাম যে মামনিকে পড়ে শোনাই যে মামনির কেমন লাগে। তো এই চিঠিটা হচ্ছে তোমার জন্য। চিঠিটা পড়ছি, তুমি চিনতে পারো কিনা দেখো, আমাদেরও বুঝতে অনেক সময় লাগছে কে। হ্যাঁ, প্রিয় বেলু, তুমি কেমন আছো? আমাকে তুমি নিশ্চয়ই চিনতে পারছো না, আমি কিন্তু তোমার খুব আদরের একজন। তোমাকে শুধু একটা কথা বলার জন্যই এই চিঠিটা লেখা, আমি তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসবো। তুমি কিন্তু আমার সবচেয়ে প্রিয় বেলু, তাই এখন থেকে তুমি আর মন খারাপ করবে না, আমার অপেক্ষায় থাকবে। কিন্তু সব কিছু ঠিক থাকলে আগামী বছর তোমার সাথে আমার দেখা হবে। ভালো থেকো ঠাকুমা, ইতি তোমার বংশধর। মামনি, আমার এই নামেই তো ডাকবো, আমার এই নামেই তো আমার সব আদর ভালোবাসাই দেয়, তাই নাকি? আমার কান্না আসছে, আনন্দে সুখের সংবাদ পাইছি। ভগবান আমার মনে হয় আরেকটা জীবন দিচ্ছে। এটা আমি বললাম যে আমার একটা জীবন ফিরা পাইতেছি। আমার বন্যার চিঠির জন্য আমি কি দিব, বন্যার এটা সামনে মাসে বন্যার পোষাই দিব না না মামনি, আমার এমন ভাবে যেন আমরা দুইজন একটা ছবি পাঠিয়ে দাও। এই আজকের এই ছবিটা আমার স্মরণীয় থাকবো আমার মোবাইলে। অন্য মতো একটু খাবা, খালি ঠাকুরে দেখবা, ঠাকুর ফার্স্ট শিশু যেন ফার্স্ট শিশুর মতোই হয়ে যায়, এভাবে ধরে রাখবা। আর এমন সুস্থটাও যেন ভগবান রাখে, কোনো যেন তোমার উপর দিয়ে কোনো ইয়ে না যায়। সুস্থটা হইলো বড় জিনিস। আবারও কথা হবে, অলরেডি এখন 1টা বেজে যাচ্ছে আমাদের। আমরা গুড নাইট মামনি। গুড নাইট। ও মাই গড, তো মামনিকে ঠিক যেইভাবে আমি সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি ওরকমভাবেই দিতে পেরেছি, এবং আমি খুবই এক্সাইটেড এটা নিয়ে যে অ্যাকচুয়ালি আমাদের মিশনটা সাকসেসফুল হলো। হ্যাঁ, আমি ভাবিনি যে মামনি ধরতে পারবে। হ্যাঁ, বাট মামনি বুঝছে, কারণ আমি মামনিকে সবসময় বলতাম যে তোমার যে বংশধর আসবে সে তোমাকে তোমার নাম ধরে ডাকবে বেলু বলে, যেটা আসলে আমার ফাদার ইন ল আমার মামনিকে ডাকতো। তো এই নামটা তার কাছে খুবই স্পেশাল। তো আমি
চায় যে সে সারা জীবন সেই নামটাকে না ভুলুক, তার বংশধর তাকে সেই নামেই ডাকুক। তো মামনি খুবই ইমোশনাল ছিল। তো এখন আমরা জানাতে যাচ্ছি আমার মা, আমার জিজা, আমার বোন এবং আমার বোনের দুটো বেবিকে একসাথে সবাইকে ডেকে। আমি জানি না এটাতে আমি সাকসেসফুল হব কি না। তো আমাদের এরকম একটা ফেসবুকে গ্রুপ আছে, সেই গ্রুপে ফোন দিলে সবার একসাথে ফোন ধরার কথা। সো উইশ মি গুড লাক। আর আমি যখনই না এই কনভারসেশনগুলো করতে যাই, আমি দেখি আমি না আমার নিঃশ্বাস বেড়ে যাচ্ছে। কারণ আজকে প্রথমে আমি খুবই নার্ভাস, মামনিকে কী বলছি, মানে মামনিকে যে আমি কী বলে স্টার্ট করলাম আমি নিজেও জানি না। তারপরে ক্যামেরাতে রেকর্ড করারও চেষ্টা করছি, তো এই আর কি। সো দ্যাটস বিগিন। ওদের জন্য আর আমি কোনো নতুন ড্রামা করিনি, কারণ ওরা খুবই চালাক। সামনাসামনি থাকলে হয়তো অন্যভাবে সারপ্রাইজ দিতাম। তো ওদেরকে আমি ডিরেক্ট সবাইকে একসাথে ফ্রেমে নিয়ে কথাটা বলবো। দ্যাটস দ্য প্ল্যান, খুবই সিম্পল প্ল্যান। ওকে, সিম্পল প্ল্যানই নষ্ট হয় বেশি এই বলো না, এটা বলো না, ওরা এত চালাক, সব বুঝে যায় আগে থেকে। ওকে, আই এম কলিং। কী খবর? আমি ভিডিও করতেছিলাম। মেন কথা হচ্ছে রত্নাদি ফাইনালি মাসি হতে যাচ্ছে। ওয়াও, তাই নাকি? এই খবর কি এইভাবে দেয় কেউ? হ্যাঁ, অবশ্যই সিরিয়াস। মানে দেখতেছেন না সেই ক্যামেরাতে আমাদের ইয়ে নিচ্ছে, ভিডিও করতেছে আমাদের এই সিচুয়েশন। আরে আমার চোখে তো জল এসে গেল। সত্যি না হলে ক্যামেরা ধরে রেকর্ড করতাম না। তুই তো হচ্ছে এতই ফাটার, তুই তো বাতাসই হয়ে যাবে। আমরা মানে এক্সাইটেড না হই, ভগবান নিয়ে রাখুক, সুস্থ রাখুক, শুরু হোক যাত্রা। হ্যাঁ, আমার না বলার ভাষা নেই, আমি বেশিজনের সাথে কথা বলতে পারি না। I really don't know. আই উইশ যে তোরা কাছে থাকতি, আমি আরো ড্রামা করতে পারতাম, কিন্তু করতে পারি নাই। মানে কিভাবে আর বলবো, এবং ইন্ডিভিজুয়ালি মনে হচ্ছিল মাকে আগে বলি বা তোকে আগে বলি, বাট আই কুডন্ট কন্ট্রোল। মনে হচ্ছে যে আমরা তো খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, তো ওই জন্য আমার জন্য মানে ড্রামা করতে সুবিধা হয়েছে যে আমি ভিডিও শুট করতেছিলাম, তোরা সেটাই বিশ্বাস করছিস। না হলে তো এরকম ভাবে সে যে এসে ক্যামেরা ধরলে তোরা এমনিই বুঝে যেতি। মার তো দিদিমা হওয়ার অভিজ্ঞতা আছে, মানে রত্নাদিকে দিয়ে, কিন্তু রত্নাদির আসলে মাসি হওয়ার অভিজ্ঞতা নেই বা দাদার মেশো হওয়ার অভিজ্ঞতা নেই। এই কারণে আমি এটাই বলছি যে অবশ্যই রত্নাদি মাসি। আমি তো কোনো মাসি দেখছি না, মানে ধর আমার আরেকটা প্রজেক্ট, এটা তো ইটস নট লাইক মাসি। আমি এখন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মাসি। নিচের মাসি আমার মাসি, আমার মাসি একটু বলছি মাসি এসে বসে আছে ওই পিচ্ছি ছানার জন্য, বুঝছো? তোমার এখন দরকার ওই বাচ্চা। ঠিক আছে, এখন তো ভিকটিমের সাক্ষাৎকার নিলাম, মূল আসামের সাক্ষাৎকার নাও। অমিতের ইয়ে কি শুনি? কি তুমি এরকম চুপ হয়ে গেলে কেন? সব আমার উপর দিয়ে। এত ফানি হয়েছে ওর ভিডিওটা, আমি দেখাবো, মানে আপনি এক্সপেক্ট করতে পারবেন না। মনে হচ্ছে কোথাও। তুমি কি ভিডিও করলে বন্যা? হ্যাঁ মা, করছি, এই যে এখনো আসো। এগুলো সব তোমাদের ফিউচার প্রজন্ম বা ইউটিউব দেখবে। সো মা তাহলে একটু ড্রেসও পটা নাই, কেমন লাগবে না? এই কথাটা অবশ্যই রাখবো ভিডিওতে, বুঝলি? আমার তো মনে হয় বন্যা মা হওয়া আর রত্নাও মা হয়ে গেল আবার, মানে ওর চিন্ময় আর আমার জন্য না চিন্ময় হচ্ছে এক ধরনের টেনশন, আমার হচ্ছে আর এক ধরনের অবস্থা। মা আমি হচ্ছে কি আমার হলো যে একটা প্রজেক্ট আসতেছে, এখন এটাকে নামানো হবে, এটা কিভাবে বড় হবে, তার কি কি ইয়ে হবে, সবকিছু তারা পাবে কিনা, আর চিন্ময় হচ্ছে কোথেকে আসবে, কিভাবে আয়োজন হবে, এগুলো হচ্ছে মানে এক্স্যাক্টলি আমাদের জন্য মানে কোনো ডিফারেন্স নাই। আমি আমার এখন আরেকটা আসলে যা হইতো এখন কিছু আমি প্রেগনেন্ট হলে যে চিন্তা আসতো, এই সেম অনুভূতি। জাস্ট প্যাটটা শুধু এদিক সেদিক হয়ে গেছে, ওর জায়গায় তোরটা হয়ে গেছে। এইটা ঠিক বলছো চিন্ময়, এইটা তোমার অনুভূতি আমি বুঝতে পারতেছি। How you feel? Tell me. আমাদের এই বাদ দাও, তুমি বলো তোমার কেমন লাগতেছে? আমার শুধু একটু পরপর কান্না আসতেছে, মানে কান্না আসতেছে কারণ হচ্ছে কোন কারণে? তোমার লাঠি ধরার লোক আসতেছে, কোন কারণে থ্রিল লাগতেছে, মানে প্রচন্ড মনে হচ্ছে যে এটা একটা ম্যাজিক। তুমি
তুমি যে কিরকম মা হবে সেটা আমি জানি। তোমার এখন 2 রূপ হবে, তুমি চেঞ্জ। I will follow you. এখন হইতেছে রত্নাদি হতে হবে তাকে। ভগবান তোমার মঙ্গল করুন। আমরা ভীষণ আনন্দে, আর কিছুই বলতে পারতেছি না। কিছু না, আমরা যে ভগবান সুস্থ বাচ্চা দিক, তুই সুস্থ থাক, আমরা তাতেই খুশি। কিছু চাওয়ার না। আজকের মতো এখানে খবরটা একটু হজম করতে যাও। এটা হ্যাঁ, আমাদের হজম করতে সময় লাগবে। মানে এত বড় একটা গুড নিউজ, মানে এত সুন্দর একটা ভালো সংবাদ আমরা মানে হঠাৎ করে তো আমিও নিতে পারতেছি না যে আসলে কি সত্যি বললো। হ্যাঁ, আমি করতেছে, দেখতেছে যে কি রিঅ্যাকশন হইতে পারে। আমি তো মানে আমার খুশিতে চোখের জল এমনি আসছে। জীবন চেঞ্জ হয়ে গেল, কথা অনেক বড় চেঞ্জ হয়ে গেল আজকের থেকে। এই যে জীবন চেঞ্জ হলো, একদিন তুই আর মনে করতে পারবি না যে কি ছিল তোর জীবন তাদের আগে, বাচ্চার আগে। এটা হচ্ছে মা হওয়ার সব থেকে বড় বেনিফিট নাকি তোর। আজ জীবনে আর তুই চেঞ্জ হয়ে গেলি আজকে থেকে। মা হওয়া বিশাল আনন্দ। আমার গুড নিউজটা বাসার সবার সাথে শেয়ার করলাম সেদিন, আমার শাশুড়ির সাথে, আমার মার সাথে। কিন্তু আসলে প্রথমবার অমিকে বলার পরে অমির কী রিয়াকশান ছিল সেটা আসলে এমন ইমোশনাল একটা মোমেন্ট ছিল। আমি সেটা রেকর্ড করেছি ঠিকই, হয়তো সেটা সবার সাথে শেয়ার করা হবে না, ওটা আমি আমার নিজের জন্য যত্ন করে তুলে রাখলাম। আর হোপফুলি আমার ফিউচার বেবি সেটা দেখবে। আমি খুবই ইমোশনাল হয়ে আছে ওই দিনের পর থেকে। এখন যা হয় আর কি, আমি যদি খাট থেকেও নামি, আমি যদি একটু আওয়াজ হয় কোনোভাবে, কোনো ঘরে কিছু পড়ে টড়ে যায়, সে এত টেনশনে থাকে, এত ভয় থাকে আমাকে নিয়ে, মানে কি বলবো। মানে আমি এত দূরে আছি, আমার এখানে আমার মা নেই, আমার শাশুড়ি নেই। এই সময়টা মেয়েরা আসলে এক্সপেক্ট করে বা মা বা শাশুড়ির ভালোবাসাটা পায়, তো আমি তো সেটা পাচ্ছি না। কিন্তু অমিকে দেখে আমার মনে হচ্ছে কি যে ও মনে হয় আমাকে সবই পুষিয়ে দিচ্ছে। মানে আমার মা আমাকে হয়তো যেভাবে আদর করতো এই সময়টা, যেরকমভাবে খাবার দাবার খাওয়াতো, আমার শাশুড়ি যে যত্নটা করতো, তো অমিকে দেখি যে এখন সে লিটারালি সব কিছুই করছে। সো আই এম রিয়েলি ব্লেসড।